আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ৬ দাবিতে তেজগাঁওয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজটে গোটা রাজধানী। ইতালির ভিসা সহ পাসপোর্ট ফেরতের দাবিতে গুলশানে বিক্ষোভ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের তথ্য চেয়ে সারা দেশে জেলা প্রশাসক, হাসপাতাল, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিঠি। ভারত প্রতিবেশী দেশের সাথে প্রভুত্ব বজায় রাখতে চায়, মন্তব্য মির্জা ফখরুলের। পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নের আহ্বান। এবং ১৭ বছর পর ব্যাংক মালিকদের সংগঠন বিএবিতে নতুন নেতৃত্ব। সভাপতি হলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ব্যাংক খাত পুনরুদ্ধারের আশ্বাস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার সহ ৬ দফা দাবিতে রাজধানীর তেজগাঁ ৭ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। তাদের দাবি ২০২১ সালের বিতর্কিত নিয়োগ পাওয়া সব ক্রাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে। একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদি ও প্রতি সেমিস্টারের মেয়াদ ৬ মাস হতে হবে। দ্রুত সময়ের মধ্যে ৬ দফা দাবি পূরণ করতে হবে বলে জানান আন্দোলনকারীরা। দুপুর ১১টার পর থেকে সড়ক বন্ধ করে দেয়ায় মহানগরীর চারপাশে তীব্র যানজট সৃষ্টি হয়। অনেকটা স্থবির হয়ে পড়েছে যান চলাচল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। এই মুহূর্তে তেজগাঁও ৭ রাস্তা মোড়ে আছেন সহকর্মী মনির হোসেন। তবু সবশেষ জানতে চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। আপনাকে দেখতে পাচ্ছেন এই ৭ রাস্তার যে গুরুত্বপূর্ণ একটি মোড়, এই মোড়ে এখানে কারিগরি যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন দুপুর ১২টার পর থেকে। তারা যেটি জানাচ্ছেন যে কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার সহ ৬ দফা দাবিতে তারা এই সড়কে অবস্থান করছেন। এখানে যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা তাদের ৬ দফা দাবি আমাদের গণমাধ্যম কর্মীদের সামনে তারা তুলে ধরেছেন। তাদের যে প্রথম যে দাবিটা তারা বারবার বলছেন যে ২০২১ সালের যে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইন্সপেক্টরদেরকে কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে। একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে কোর্স ৪ বছর মেয়াদি নিশ্চিত করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদ অর্থাৎ ৬ মাস মেয়াদে করতে হবে, যেটি এখন বর্তমানে ৪ মাস মেয়াদে তারা হচ্ছে। তাই তাদের সুশিক্ষা নিশ্চিতের জন্য তারা বারবার বলছেন যে ৪ বছর মেয়াদে তাদের এই কোর্স চালু করতে হবে এবং একই সাথে ৬ মাস পর তাদের যে সেমিস্টার প্রথা ছিল করোনার আগে সেই প্রথায় তারা ফিরতে চান। একই সাথে তারা যেটি বলছেন যে তাদের এই কারিগরি শিক্ষা বোর্ডের সাথে এবং শিক্ষা কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছেন তাদের যাতে কোনো ধরনের যাতে নন টেকনিক্যাল পার্সন তারা যাতে তাদের শিক্ষা কার্যক্রমে সংযুক্ত না থাকে তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে। এবং তারা যেটি বারবার বলছেন যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলোর বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালক সহ চেয়ারম্যান বরাবর তারা বিগত সময় চিঠি দিয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস এবং সুরাহা না হওয়ার কারণে তারা আজ অনেকটা বাধ্য হয়েই তারা বলছেন এই ৭ রাস্তায় এখানে তারা অবস্থান করছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। যদি তাদের দাবি বাস্তবায়ন না হয় তারা এই রাজধানীর এই ৭ রাস্তার মোড় তারা ছাড়বেন না এবং সড়কে তারা অবস্থান করবেন। আর যেহেতু তারা এই ৭ রাস্তার আশপাশ পুরো এলাকার যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে, সেই কারণে আমরা দেখতে পেরেছি দুপুর ১২টার পর থেকে রাজধানীর এই ৭ রাস্তা, কারণ বাজার এবং হাতিরঝিল এলাকা সহ মোয়াখালী এবং পুরো এলাকা আমরা দেখতে পাচ্ছি যে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং যারা জরুরি প্রয়োজনে যারা বেরোচ্ছেন, রোগী সহ যারা সড়কে নেমেছেন তাদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। সেজন্য আমরা এখানে যারা আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা এই সড়ক ছেড়ে দিবেন কিনা। তারা বলেছেন যে তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে পালন না হলে তারা এই সড়কে অবস্থান ছাড়বেন না। জি, আপনাকে ধন্যবাদ। ইতালির ভিসা সহ জরুরি ভিত্তিতে পাসপোর্ট ফেরতের দাবিতে রাজধানী গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ৫ শতাধিক আবেদনকারী। সকাল ১০টা থেকে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। পরে তারা গুলশানে ইতালি দূতাবাস ঘেরাও করতে গেলে তাদের বাধা দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে পার্কে অবস্থান নিয়েই বিক্ষোভ করতে থাকেন ভিসা প্রার্থীরা। তাদের অভিযোগ, কৃষি ভিসা আবেদনের সময় ৯০ দিন প্রসেসিং সময় দিয়েছিল ইতালি দূতাবাস।
কিন্তু আবেদনকারীদের অনেকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত পাসপোর্ট আটকে রেখেছে দূতাবাস। অন্যদিকে পাসপোর্ট হাতে না পাওয়া বিকল্প দেশেও যেতে পারছেন না তারা। এ সময় ভিসা সহ পাসপোর্ট ফেরত চেয়ে নানা স্লোগান দেন আবেদনকারীরা। পরে আন্দোলনকারীদের সাথে কথা বলেন দূতাবাস কর্তৃপক্ষ। সমস্যা সমাধানে আরও সময় চান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত ও আহতদের তথ্য চেয়ে সারা দেশের জেলা প্রশাসক, সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানান। তিনি আরও জানান, তদন্তের অংশ হিসেবে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কাছে তথ্য ও ভিডিও ফুটেজ চেয়েও চিঠি দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যা হয়েছে সারা দেশে, সেজন্য তদন্ত শেষ করতে দিনরাত কাজ করবেন প্রসিকিউটররা। বিচার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করা হবে, তবে কোনো তড়িঘড়ি করা হবে না। প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থার জনবল বাড়াতে আইন উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তাজুল ইসলাম। জুলাই আগস্টের আন্দোলনের ঘটনায় সারা দেশে যে হত্যা মামলা হচ্ছে সেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি। দুটো এক জিনিস নয়, কারণ ওইটা হবে সারা বাংলাদেশের আজকে সকল জেলা প্রশাসক, সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন এদের কাছে চিঠি পাঠাচ্ছি যে আপনাদের কাছে কত আহত এবং নিহতের তালিকা আছে সেগুলো তদন্ত সংস্থার কাছে পাঠানোর জন্য। এছাড়া আমরা সকল মিডিয়া হাউসকে চিঠি দিচ্ছি যে মিডিয়ার কাছে যত অডিও এবং ভিডিও ফুটেজ আছে, প্রিন্ট মিডিয়ার যত রিপোর্ট আছে আপনাদের কাছে সব কিছু আমরা চেয়েছি তদন্ত সংস্থার কাছে, যাতে করে আমরা তদন্ত রিপোর্টের মধ্যে প্রতিফলিত করতে পারি। এর বাইরে আমরা যতগুলো বড় বড় কবরস্থান আছে, এই কবরস্থানগুলোতে বিভিন্ন সময়ে যত আপনার লাশ গিয়েছে, যেগুলোকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে, সেগুলো কতজন, কি চিহ্ন তারা রেখেছেন, কোথায় দাফন করা হয়েছে, সেগুলোর তথ্য আমরা চেয়েছি। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারত সবসময় প্রভুত্ব বজায় রাখতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিজেদের স্বার্থেই ভারতকে প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ভারত সবসময় তার প্রতিবেশী দেশগুলোর উপর প্রভাব বিস্তারের রাজনীতি করতে চায়। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয়, ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্কে গড়ে তোলা উচিত বলে মনে করি। বিএনপি মহাসচিব বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সুসংহত করতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। শিগগিরই আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা জনগণের রায়ের উপরে, মতামতের উপরে, চিন্তা বিবেচনা করে তারা যত দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে তারা দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে। সংস্কারের রোডম্যাপ দ্রুত জনগণের সামনে তুলে ধরতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশের আরও 25 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জেলাগুলো হলো ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুর। এর আগে গত 20 আগস্ট এসব জেলার ডিসিকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে বদলি করা হয়।
ঘুষ দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি, এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করতে হবে, প্রশিক্ষণের মাধ্যমে বন্দীদের দক্ষতা বাড়াতে হবে। তিনি এ সময় কারা কর্মচারীদের শৃঙ্খলা এবং কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কারারক্ষীরা তাদের যে সমস্যার কথা বলে, তাকে একটা বড় সমস্যা তাদের খাওয়ার মান ঠিক নেই। এটার ভিতরে একটা বড় ধরনের ঝামেলা আছে। এটার ভিতরে আপনারা যারা যারা ইনভলভ আছেন তারা সাবধান হয়ে যান, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কারারক্ষীদেরও খাবারের মানের উন্নতি করতে হবে এবং যারা কয়েদি তাদেরও খাওয়ার মান উন্নতি করতে হবে। যেইভাবে হোক ঘুষ বন্ধ করতে হবে। ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সভাপতি হলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এর মধ্য দিয়ে প্রায় 17 বছর পর নতুন নেতৃত্ব আসলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির পরিচালনা পর্ষদে। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে গুলশানে বিএবি কার্যালয়ে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানরা বৈঠকে বসেছেন। এতে বিএবির সভাপতি এবং সহসভাপতি নির্বাচন করা হয়। পরে ব্রিফিংয়ে বিএবির নতুন সভাপতি আব্দুল হাই সরকার বলেন, এই সংগঠনকে ফুটবল টুর্নামেন্ট আয়োজন আর প্রধানমন্ত্রীর সঙ্গে চা খাওয়ার বদনাম থেকে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক খাতের উন্নতিতে ভূমিকা রেখে দেশ গড়ার যাত্রায় সামিল হতে চান তিনি। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগের কারণে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন শিক্ষাবিদরা। এ বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। শিক্ষকদের গণহারে পদত্যাগে বাধ্য করার ঘটনায় উদ্বেগ জানান সংশ্লিষ্টরা। খায়রুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করায় অনেকটা স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। শিক্ষকদের পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করছে শিক্ষার্থীদের একটি অংশ। যদিও এর বিপরীতে কড়া বার্তা দিয়ে আসছে সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, তবুও থামছে না তা। যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করছে তাদের উদ্দেশ্যে আপনারা তদন্ত কমিটি গঠন করুন। প্রয়োজনে ওই সকল শিক্ষার্থীদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসুন। নিজ স্বার্থ হাসিলের জন্য এসব কোমলমতি শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করছে কিছু সংখ্যক শিক্ষক বলে জানান শিক্ষাবিদরা। যাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে দলবাজি বা টেন্ডারবাজি বা নিয়োগ বাণিজ্য ইত্যাদির কারণে, হয়তো সঙ্গত কারণ আছে তাদের, এই যে তারা ভুল করেছেন, অপরাধ করেছেন, সেটার জন্য তো গায়ে হাত দিয়ে বিশেষ করে নারী শিক্ষককে যখন লাঞ্ছিত করা হয়েছে তখন এটা আমরা ক্ষুব্ধ হয়েছে। এটা হওয়া উচিত না। ধন্যবাদ দেব যে সরকারও বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী এটার জন্য কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন, কড়া একটি পরিপত্রও গেছে। তারপরেও যদি এগুলো চলতে থাকে এটা তো গ্রহণযোগ্য নয়। ছাত্রদের এগেনস্টে যারা ন্যূনতম ছিল তাদের ব্যাপারে হয়তো তারা ক্ষোভ প্রকাশ করছে। শিক্ষক হিসেবে আমি বলবো যে কোনো শিক্ষকই যেন অপমানের শিকার না হয়, এটা সরকারও বলেছে, সমন্বয়করা বলছে, আমি তাদের সাথে একমত। অধিকাংশ শিক্ষক নিজেদের সম্মান বাঁচাতে বাধ্য হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান শিক্ষাবিদ রাশেদাকে চৌধুরী। বিশেষ করে তাদের সামাজিক যে ক্ষতি হয়েছে, যে মনোসামাজিক বলবো ক্ষতি হয়েছে, সেটার প্রতিকার করার জন্য অনতিবিলম্বে যদি ব্যবস্থা গ্রহণ করা হয় আমরা সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে থাকব। এ পর্যন্ত উপাচার্য, সহ উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, প্রভোস্ট সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের কয়েকশো শিক্ষক কর্মকর্তা পদত্যাগ করেছেন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্যম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকালে আবহাওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি সবশেষ চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 705 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পুরীর কাছে উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে নিম্নচাপটি। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পৌর কর্তৃপক্ষের অনিয়ম ও দুর্নীতির কারণে গেল 10 বছরেও আলোর মুখ দেখেনি 6 কোটি টাকার নির্মিত জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকায় ওভারহেড ট্যাঙ্ক ও লৌহ দূরীকরণ প্ল্যান্ট প্রকল্প। বিশুদ্ধ পানি সরবরাহের জন্য প্রকল্পটি হাতে নেওয়া হলেও এতে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। লৌহ দূরীকরণ প্ল্যান্ট না হওয়ায় নির্মিত ট্যাঙ্কটিও চালু হয়নি, ফলে সুপেয় পানি থেকে বঞ্চিত এলাকাবাসী। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। শহরে পানি সরবরাহ ও স্যানিটেশন সেক্টর প্রকল্পের আওতায় একই প্যাকেজে জয়পুরহাট পৌরসভার খঞ্জনপুর এলাকায় ওভারহেড ট্যাঙ্ক ও লৌহ দূরীকরণ প্ল্যান্ট নির্মাণ শুরু করে পৌর কর্তৃপক্ষ। কিন্তু শুধু ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করলেও লৌহ দূরীকরণ প্ল্যান্ট বসানো হয়নি সেখানে। ফলে ওই ট্যাঙ্ক থেকে 10 বছরেও চালু হয়নি পানি সরবরাহ। প্রকল্পটির চুক্তি মূল্য ছিল 6,35,75,779 টাকা। 2014 সালের 10 এপ্রিল কাজ বুঝিয়ে দিয়ে পৌরসভা কর্তৃপক্ষ বিল তুলে নিয়েছে প্রায় 5,35,00,000 টাকার। স্থানীয়দের অভিযোগ, গাফিলতি, অনিয়ম ও দুর্নীতিতে এখনো চালু হয়নি পানি সরবরাহ। এটা তৈরি করা হয়েছিল এলাকাবাসী যেন বিশুদ্ধ পানি পান করতে পারে এবং সবাই স্বাস্থ্যসম্মতভাবে থাকতে পারে। এখানে লাখ লাখ টাকা খরচ করছে, কোটি কোটি টাকা খরচ করে সে কাজটা করছে। সে কাজে আমরা 2 নাম্বার ওয়ার্ডে কোনো পানি পাই না, কোনো কিছু করি না। অন্য কোথাও লাইনের কাজ করতেছে, আমরা সোজা খোলা পানি পাচ্ছি, কিন্তু আমরা ট্যাঙ্কি থাকাতে যেটা ফ্রেশ পাওয়ার কথা সেটা আমরা পাই না। জোর আপত্তি জানাচ্ছি নতুন সরকারের কাছে, যাতে করে এটা পুরোপুরি ভাবে তদন্ত সাপেক্ষে এটা যেন চালু হয়। নির্মাণ কাজে অনিয়ম, দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। এখানে অবশ্যই দুর্নীতি হচ্ছে, না হলে আজকে পর্যন্ত কেন এটা হচ্ছে না? এটা তো আমারও, আমার ওয়ার্ড যেহেতু, এটা কিন্তু আমার দায়ের মধ্যে পড়ে। আমি জোর দাবি জানাচ্ছি, যারা এই ওভারহেড ট্যাঙ্কিটি চালু করার ব্যাপারে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হোক। পৌরসভার পানি বিভাগের কর্মকর্তা জানান, লৌহ দূরীকরণ প্ল্যান্ট না থাকায় পানি সরবরাহ করা সম্ভব হয়নি। জনসাধারণের মাঝে সুপেয় পানি সরবরাহে ট্যাঙ্কটি দ্রুত চালু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফিজিওথেরাপিস্টদের চিকিৎসকের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন ডাক্তার ও শিক্ষার্থীরা। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই দাবি জানান তারা। এ সময় ফিজিওথেরাপিস্টদের চিকিৎসকের মর্যাদা দিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার শামীমুজ্জামান। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি সোসাইটি। এতে উঠে আসে ফিজিওথেরাপিস্টদের সাথে হওয়া নানা বৈষম্যের ঘটনা। এ সময় ফিজিওথেরাপিস্টদের চিকিৎসকের মর্যাদা না দিলে আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন ফিজিক্যাল থেরাপির চিকিৎসক ও শিক্ষার্থীরা। পাবলিক হেলথ সিস্টেমটা বোঝা, এটার সুযোগ নিয়ে আমাদেরকে মেডিকেল টেকনোলজিস্ট পর্যায়ে নিয়ে নেওয়া হয়। কারণ আমরা শুরুতেই বলছি যে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েট প্রফেশনাল, সহযোগী, আর ফিজিওথেরাপিস্ট স্বাস্থ্য পেশাজীবী। এই সমন্বয়হীনতা থাকলে সমস্ত অপারেশনগুলি ফেল হবে, সাকসেসফুল হবে না। স্বাস্থ্যসেবায় আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় বৈষম্য দূর হবে। ফিজিওথেরাপিস্টদের দাবি পূরণে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডাক্তার শামীমুজ্জামান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ফিজিওথেরাপিস্টদের সাথে থাকার আশ্বাস দেন তিনি। ইন ফিউচার ইট উইল বি ইন এ প্রপার শেপ এন্ড অল দ্য ফ্যাসিলিটিস সো ফার I believe in our orthopedics and all the things are going on. Why not the physiotherapy? Definitely, and I am not a person to ignoring you people. Believe that. I am considering you are my brother,
You are my colleague and you are part of NITOR. So far you are here, so I will try my level best and hopefully very soon we can show you something to do. সভায় বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের চিকিৎসক ও শিক্ষার্থীরা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবার আল আরফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের সাথে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, উত্তরা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপক পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম এবং অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ রাগিব আহসান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া সহ উপব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দিতে 2 সপ্তাহের সময় বেঁধে দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পিটিআই। অন্যথায় শুধু ইসলামাবাদ নয়, পাঞ্জাবের মতো বড় শহরগুলোতেও তীব্র আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুমকি দিয়েছে তারা। বিভিন্ন মামলায় 1 বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী পাকিস্তানের তারকা রাজনীতিবিদ ইমরান খান। তার মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিশাল জনসমাবেশের আয়োজন করে পিটিআই। গত ফেব্রুয়ারিতে বিতর্কিত জাতীয় ও আঞ্চলিক নির্বাচনের পর এই প্রথমবার শক্তি প্রদর্শনে নামল দলটি। যদিও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করে ইসলামাবাদে প্রবেশের বেশ কয়েকটি পথ আগেই বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন, তবুও সব বাধা পেরিয়ে রাজধানীর সমাবেশে অংশ নেন হাজার হাজার মানুষ। এবার পার্টিক্স খেলার খবর। দেশছেড়া ক্রিকেটার সাকিব আল হাসান ইংলিশ দল সারেতে যোগ দিয়েছেন। ভাইটালিটি কাউন্টি চ্যাম্পিয়নশিপের আজ টনটনে সামারসেটের বিপক্ষে খেলবেন তিনি। বাংলাদেশ সময় বিকেল 3:30 থেকে শুরু হবে ম্যাচটি। ইংল্যান্ড জাতীয় দলের টেস্ট ও টি20-র জন্য 8 জন ক্রিকেটারকে ছাড়তে হয়েছে সারেকে। সেই ঘাটতি পূরণে সাকিবকে নিয়েছে তারা। এ প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, সারে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ক্লাব এবং এই ক্লাবকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। দলের লক্ষ্য অর্জনে সহায়ক হতে চাই। 15 সেপ্টেম্বর 2টি টেস্ট ও 3টি টি20 ম্যাচ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেদিনই ভারত দলের সাথে যোগ দেওয়ার কথা সাকিবের। যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিজকে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জিতলেন ইয়ানিক সিনার। 23 বছর বয়সী সিনারই প্রথম ইটালিয়ান যিনি ইউএস ওপেন এককে ট্রফি জয়ের উচ্ছ্বাসে ভাসলেন। এবছর এটি তার দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। যদিও 1.5 দশক পর এই প্রতিযোগিতার ফাইনালে কোনো স্বদেশীর হাতে ট্রফি দেখার আশায় গ্যালারিতে বসেন দর্শকরা। তবে প্রথম সেট 6-3 গেমে জিতে সিনার পরিষ্কার করে দেন সেই সুযোগ দিচ্ছেন না তিনি। এরপর দ্বিতীয় সেট 6-4 আর তৃতীয় সেট 7-5 গেমে জিতে ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড স্লাম জিতলেন ইতালিয়ান খেলোয়াড়। উয়েফা নেশনস লিগে স্কটল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে গ্রুপ একের শীর্ষে স্থান ধরে রেখেছে পর্তুগাল। লিসবনে খেলার 7 মিনিটেই স্বাগতিক দর্শকের হতাশ করে স্কটিশদের এগিয়ে নেন ম্যাকটমিনি। যদিও সেই লিড ধরে রাখতে পারেনি তারা। ব্রুনো ফার্নান্দেজের গোলে 54 মিনিটে সমতায় ফেরে পর্তুগিজরা। পুরো ম্যাচে 69% বল দখলে রেখে স্বাগতিক দল প্রতিপক্ষের পোস্টের শট নেয় 26টি। অবশেষে 88 মিনিটে ক্যারিয়ারের 901 নম্বর গোল করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 6 দাবিতে তেজগাঁওয়ে ডিপ্লোমার শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজটে গোটা রাজধানী। ভিসা সহ পাসপোর্ট ফেরতের দাবিতে গুলশানে ইতালি দূতাবাসের সামনে বিক্ষোভ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের তথ্য চেয়ে সারা দেশে জেলা প্রশাসক, হাসপাতাল, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিঠি।
ভারত প্রতিবেশী দেশের সাথে প্রভুত্ব বজায় রাখতে চায় মন্তব্য মির্জা ফখরুলের। পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নের আহ্বান। এবং 17 বছর পর ব্যাংক মালিকদের সংগঠন বিএবিতে নতুন নেতৃত্ব, সভাপতি হলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ব্যাংক খাত পুনরুদ্ধারের আশ্বাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।